হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 ভূগোলের নবম অধ্যায় এশিয়া মহাদেশ যে তোমাদের পড়া রয়েছে সেটা আমি ভালো করে বোঝাবো এবং তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দেবো যে কোনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো ভালো করে দেখিয়ে দেবো। তো তোমরা কি করবে, ভিডিও চলাকালীন প্রথমেই বলছি তোমাদের টেক্সট বইটা খুলে বসবে এবং আমি যে জায়গাগুলো ভালো করে তোমাদের বোঝাবো সেগুলো মার্ক করে রাখবে। তো দেখো, এশিয়া মহাদেশে প্রথমে যেটা পড়বে যে ফার্স্ট পেজে দেখো ইম্পর্টেন্ট কিছু জায়গা আমি প্রথম থেকে হাইলাইট করে রেখেছি, সেগুলো তোমরা ভালো করে একবার দেখে নাও, ঠিক আছে? তো দেখো প্রথমে কি রয়েছে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে বলা হয়। প্রশ্ন আসবে, শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু লাগানো রয়েছে যে পামির মালভূমিকে কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? উত্তর হবে পামির মালভূমিকে। তোমাদের পরীক্ষা যেহেতু প্রথম পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটা 15 নম্বরের মধ্যে হবে, সুতরাং সেখানে শর্ট প্রশ্ন বেশি থাকবে, তাই যত পারো শর্ট প্রশ্নগুলো বেশি করে পড়বে। ওকে, তারপরে দেখো রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, যেটা কিনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। তারপরে দেখো রয়েছে পৃথিবীর বৃহত্তম বনভূমি, তার নাম কি? উত্তর হবে তৈগা। বৃহত্তম বনভূমির নাম তৈগা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে পড়বে। বৃহত্তম হ্রদ, তার নাম কি? কাস্পিয়ান সাগর। এটাও ভালো করে পড়বে। মাউন্ট এভারেস্ট, সেটা কোথায় রয়েছে? সেটা কিন্তু আমাদের এশিয়া মহাদেশের অন্তর্গত এবং এটি হচ্ছে আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাই না? তো এটা কি না, স্থলভাগের সব থেকে উচ্চতম অংশ বলে মাউন্ট এভারেস্ট, কিন্তু সেটা কোথায় রয়েছে? সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে কিন্তু আমাদের ভারতটাও রয়েছে, আমরা কিন্তু এশিয়া মহাদেশেরই অন্তর্গত। তোমরা নিশ্চয়ই জানো আমাদের পৃথিবীতে কটি মহাদেশ? মহাদেশ 7টি। তার মধ্যে সব থেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে কিন্তু এই এশিয়া মহাদেশ। আজকে যে মহাদেশ তোমরা পড়ছো সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম মহাদেশ সম্পর্কেই পড়ছো, ঠিক আছে? 40 পরের পাতায় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে একটা সাজেস্ট করছি, বই খুঁটিয়ে পড়লে তোমাদের কিন্তু পরীক্ষায় এমনি ভালো নম্বর পাওয়া যায়। এক্সট্রা কিন্তু কোনো হেল্পার বইয়ের প্রয়োজন হয় না। তোমাদের যত প্রশ্ন পরীক্ষা দেবে না সব কিন্তু এই বই থেকেই দেবে। সুতরাং আমি যেগুলো ভালো করে তোমাদের মার্ক করতে বলবো এবং বলবো যেগুলো প্রশ্ন হতে পারে সেগুলো তো খাতায় নোট করে রেখো, প্রত্যেকেই বলছি। দেখো, পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল এশিয়া মহাদেশ। ভাবলে অবাক হবে যে 4টি ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ, এতটাই বড়, এত বেশি বড় যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে পূর্ব প্রান্তে যখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সূর্য পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তৃত সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে বলা হয় চরম বৈশিষ্ট্যের মহাদেশ। এত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বলেই কিন্তু একে এটা বলা হচ্ছে। বোঝা গেল? তো তারপরে যেগুলো আছে সেগুলো এক ঝলক রিডিং পড়ে নেবে। এখানে প্রশ্ন আসার মতো সেরকম কিছুই নেই, ঠিক আছে? যে এশিয়া মহাদেশ সৃষ্টি কিভাবে হয়েছিল পুরো বৃত্তান্ত এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তার মধ্যে যদি ইম্পর্টেন্ট তথ্য একবার পড়বে ভালো করে, সেটা হচ্ছে এইটা, যে সিন্ধু নদীর ধারে হরপ্পা ও মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে। তেমনই টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া ও সুমেরু সভ্যতার উদ্ভব হয়েছে। তাহলে কোন কোন নদীর তীরে কোন কোন সভ্যতা হয়েছিল একবার পড়ে নিও। তারপর দেখা রয়েছে হোয়াংহো নদী উপত্যকায় রয়েছিল চীন সভ্যতার আতুর ঘর, চীন সভ্যতার বিকাশ হয়েছিল, ঠিক আছে? আর অতীতকাল থেকে আজও এশিয়া প্রাচ্য সংস্কৃতির ধারক ও ঐতিহ্যে সমৃদ্ধ। এই পাতাটা একবার জাস্ট রিডিং পড়ে নিও। তার মধ্যে দেখো রয়েছে পিকলু ডায়েরিতে রয়েছে দেশের সংখ্যা কটি? 48টি, এটা মনে রাখবে। তারপর পরপর দুটো পাতা পরে চলে এসো, দেখো পাতা নম্বর 88, সেখানে দেখো রয়েছে উত্তর দিকে প্রবাহিত কয়েকটি নদী, ঠিক আছে? আমি ওগুলো পড়লাম না, ওগুলো তোমরা একবার বাড়িতে রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। মেন জায়গাগুলো তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো দেবে। দেখো প্রথম নদী কি আছে? উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে প্রথমে রয়েছে ওব নদী। এই নদীর বৈশিষ্ট্য ভালো করে পড়বে, উৎস কোথা থেকে আসছে সেটা ভালো করে পড়বে, মোহনা কোথায় এবং নদীর দৈর্ঘ্য, এই 3টে জিনিস ভালো করে পড়বে, ঠিক আছে? আর তার সঙ্গে নদীর বৈশিষ্ট্যটা এক ঝলক রিডিং পড়ে নেবে। মেন হচ্ছে 3টে, নদীর উৎসটা কোথায় হচ্ছে, নদীর দৈর্ঘ্য কত, আর নদীর মোহনা অর্থাৎ কোথায় গিয়ে নদী মিশছে। এই 3টে জিনিস কিন্তু ভালো করে পড়বে। ওব নদী, ইনিসি নদী, লেনা নদী। ওকে, তাহলে আগের পাতায় কি দেখলাম? ওব, ইনিসি, লেনা, এগুলো হচ্ছে উত্তর দিকে প্রবাহিত নদী। আর এরপর আসছে দক্ষিণ দিকে প্রবাহিত নদী কি কি? গঙ্গা নদী, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী, ঠিক আছে? এদেরও তাই উৎস, নদীর দৈর্ঘ্য এবং মোহনা, এই 3টে পয়েন্টগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, নিচে চলে এসো, দেখো রয়েছে সিন্ধু নদী, তারপরে রয়েছে টাইগ্রিস ও ইউফ্রেটিস। যে কটা আমি হাইলাইট করেছি যেগুলো নদীগুলো, সেগুলো ভালো করে পড়বে। উৎস, তাদের মোহনা এবং দৈর্ঘ্য সমেত দেখবে এখান থেকে কমন পেয়ে যাচ্ছ।
চলে আসলে পরের পাতায় দেখো রয়েছে পূর্ব দিকে প্রবাহিত নদী। প্রথমে রয়েছে ইয়াংসি নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার দৈর্ঘ্য কত 6300 কিলোমিটার, খুব ভালো করে পড়বে। সিকিয়াং, হুয়াংহো, ঠিক আছে, এবং আমুর। তার দেখো ডান দিকে যেটা রয়েছে আমি মার্ক করে রেখেছি অলরেডি আগে থেকে, ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়। প্রশ্ন আসতে পারে ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়, তাহলে প্রশ্ন আসবে কোন নদী, মানে কোন নদীকে স্বর্ণ নদী বলা হয়? উত্তর হবে ইয়াংসি নদীকে, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে হুয়াংহো নদীকে বলা হয় হলুদ রঙের পলিযুক্ত নদী বা পিত নদী, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এটা কিন্তু প্রশ্নতে আসে যে কোন নদীকে বলা হয় স্বর্ণ নদী, মানে স্বর্ণরেণু নদী, এবং কোন নদীকে পিত নদী বলা হয়, ঠিক আছে, ভালো করে পড়বে। আর এই ইয়াংসি নদী কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি নদী, যার দৈর্ঘ্য কত 6300 কিলোমিটার। এবার দেখো নিচে দিয়ে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন তো তোমরা নিজেরাই দিতে পারবে। যেমন প্রথম প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? আমি বলেছি, তোমরা কমেন্টে আমাকে উত্তর জানাবে। এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটো নদীর নাম করে যারা চীন সাগরে পড়েছে, নদীর উৎস মোহনা জানতে পারলে, ওগুলো যদি পড়তে পারো সবাই কিন্তু আমাকে উত্তরটা দিতে পারবে। আমি চাইবো তোমরা নিজেরই আমাকে উত্তর দাও। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এটাও তোমরা পড়বে, মানে তোমরা আমাকে জানাবে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এটাও কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। এখানে 4টে প্রশ্নই কিন্তু তোমাদের জানা। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেকেই উত্তরটা দিতে পারবে, আমি আশা রাখছি। চলো তার পরের পাতায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর প্রায় সব ধরনের জলবায়ু এই মহাদেশেই দেখা যায়। কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে। স্বাভাবিক, যেখানকার জলবায়ু যেরকম সেখানে সেরকম ধরনের উদ্ভিদ জন্মায়, তোমরা জানো। তো বল জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি থাকে? আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র কি করে? জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। অর্থাৎ জলবায়ুর উপর কিন্তু মানে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য থাকে, আবার জলবায়ুর উপর তারতম্য করে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের চরিত্র থাকে। তো বলছে নিরক্ষ জলবায়ুতে জন্মায় চিরহরিত বা চিরসবুজ অরণ্য বা উদ্ভিদ, আবার মরু অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়? কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে যেখানকার জলবায়ু যেরকম সেখানে সেই রকম উদ্ভিদ জন্মাচ্ছে। তারপর যেটা দেওয়া আছে তোমরা নিজেরা একবার পড়ে নেবে, ঠিক আছে, এখানে একবার রিডিং পড়ে নিলেই যথেষ্ট। চলে এসো তার পরের পাতায়। দেখো এখানে বিভিন্ন জলবায়ু অঞ্চল, তাদের প্রধান বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদ পরপর একটা বক্সে দেওয়া রয়েছে। এখানে তোমরা কোনটা পড়বে জলবায়ু অঞ্চলটা আর স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ কোথাকার কোন জলবায়ু অঞ্চলে কোন কোন স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে সেটা ভালো করে পড়বে। নিরক্ষ জলবায়ু অঞ্চলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে মৌসুমী জলবায়ু অঞ্চল, এখানে কি কি উদ্ভিদ জন্মায় এটা ভালো করে পড়বে, এবং কি কি স্বাভাবিক উদ্ভিদ সেখানে হয় সেই উদাহরণ সমেত কিন্তু ভালো করে এটা পড়বে, ঠিক আছে। আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই এটা প্রত্যেকে ভালো করে পড়ো। আমি দেখো হাইলাইট করে রেখেছি, যেগুলো স্টার করে রেখেছি সেগুলো ভালো করে জোর দিয়ে পড়বে। এই সমস্ত জলবায়ু অঞ্চলগুলো বৈশিষ্ট্য তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে প্রশ্নে, ঠিক আছে। ভূমধ্য জলবায়ু অঞ্চল, তারপর দেখো রয়েছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, সাইবেরিয়া জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল, সবই কিন্তু এই একটা মহাদেশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। চলে এসো তার নিচে রয়েছে চীনের ইয়াংসি নদী অববাহিকা। ইয়াংসি নদীর দৈর্ঘ্য যেটা কিনা 6300 কিলোমিটার, যেটা কিনা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী, এটা আমি একটু আগেও কিন্তু বলেছিলাম। বলছি ইয়াংসি নদীটি কুয়েনলুন পর্বতে একটি হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, তারপর পূর্ব দিকে বয়ে গিয়ে পূর্ব চীন সাগরে মিশেছে, ঠিক আছে, ইয়াংসি নদী, ওকে। তো এখানে যেটুকু আমি হাইলাইট করলাম এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পেয়ে যাবে। চলে এসো তার পরের পাতা, ইয়াংসি নদীর অববাহিকা। দেখো সেজুয়ান অববাহিকা, রেড বেসিন, হুনান প্রদেশকে চীনের ধানের গোলা, তার নিচে রয়েছে চীনের শস্য ভাণ্ডার, এবং ডান দিকে রয়েছে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড, তারপর হচ্ছে সাংহাইকে চীনের বৃহত্তম শহর, আর চীনের ম্যানচেস্টার। এইগুলো কিন্তু প্রত্যেকটা দাগিয়ে নাও আগে থেকে, কারণ এগুলো কিন্তু প্রশ্ন আসবে। চলো আমরা প্রথম থেকে পড়ছি। ইয়াংসি নদীর উৎস অঞ্চলে 4টি নদীর সঞ্চয় কাজের ফলে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। এই অববাহিকাটি লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি বলে একে বলা হয় রেড বেসিন। তাহলে রেড বেসিন কি বোঝা গেল? এই রেড বেসিন অববাহিকাটি উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এখানকার জলবায়ু খুব মনোরম। এই অববাহিকা কৃষি সমৃদ্ধ জনবহুল অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো রয়েছে হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা, ঠিক আছে, কারণ এখানে প্রচুর কৃষিজ ফসল ভালো হয় বলে এটাকে বলা হয় ধানের গোলা, ফসল খুব ভালো হয়। তাছাড়াও ধান ছাড়া গম, কার্পাস, আখ, তৈলবীজ এগুলো সবই কিন্তু এখানে ভালো হয়। আর এত ফসল ভালো হয় বলে একে বলা হয় চীনের শস্য ভাণ্ডার। ইয়াংশিকিয়াংকে বলা হয় চীনের শস্য ভাণ্ডার, এই অববাহিকায় এত ভালো ফসল হয় বলে একে বলা হয় চীনের শস্য ভাণ্ডার। আর ইয়াংসি নদীটা কিন্তু চীনেই রয়েছে, ঠিক আছে। তারপর দেখো ডান দিকে রয়েছে
হুনান প্রদেশকে চীনের এশিয়ার হোল্যান্ড বা চীনের হোল্যান্ড বলা হয়। কেন না এখানে পোল্ডার ভূমি দেখা যায়। কি দেখা যায়? পোল্ডার ভূমি। এগুলো ভালো করে মার্ক করে রাখবে। তারপর দেখো চীনার যে সাংহাই অঞ্চল সেটা কিন্তু বৃহত্তম শিল্পকেন্দ্র, শ্রেষ্ঠ বন্দর, ঠিক আছে। আর কি রয়েছে? এত ভালো কার্পাস বয়ন শিল্প উন্নতির জন্য একে আবার চীনের ম্যানচেস্টারও বলা হয়। তাহলে সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। প্রশ্ন আসতে পারে কাকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর লিখবে সাংহাই। তো দেখো তোমাদের টেক্সটের মধ্যেই কিন্তু তোমাদের যত রকম শর্ট প্রশ্ন হয় সবই কিন্তু লুকিয়ে রয়েছে। তোমাদের কি করতে হবে? প্রত্যেকটা প্রশ্ন মার্ক করে খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে। এরপর একটা বড় প্রশ্ন আসতে পারে যে ইয়াংশি কিং অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণগুলো কি কি? সেই কারণগুলো হলো কৃষির উন্নতি, খনিজ সম্পদের প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, শিল্পের উন্নতি। এই মানে চারটে যে বক্সের মধ্যে পয়েন্ট করে দেওয়া, তোমরা শুধু এইভাবে পয়েন্ট করে যদি লিখে দিতে পারো তাহলেই কিন্তু বড় প্রশ্নের মার্কস ফুল নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তাই এটা কিন্তু ভালো করে করবে। ইয়াংশি কিং অববাহিকা অর্থনীতি সমৃদ্ধির কারণগুলো কি কি? চলে এসো তার পরের পাতায়। জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভালো করে পড়বে। দেখো জাপানের প্রধান 4টি দ্বীপের বৃহত্তম দ্বীপ হলো হনশু। এই হনশুর পূর্বাংশে 7টি অঞ্চল নিয়ে কন্টো সমভূমি গঠিত হয়েছে। এগুলো হলো গানমা, তোচিকি, ইবারাকি, সাইতামা, টোকিও, চিবা এবং কানাগাওয়া। এই নামগুলো মনে রাখবে, ঠিক আছে। তো এই সমভূমির জনবসতি অত্যন্ত ঘন। গোটা জাপানের 3 ভাগের 1 ভাগ লোক এই অঞ্চলে কি করে? বসবাস করে। তো টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি বিস্তার লাভ করেছে। টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বড় বড় শহর, যেমন টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা এগুলো। এই শহরগুলোর বৈশিষ্ট্য হলো না সমুদ্রের সান্নিধ্য। সমুদ্রের ধারে অবস্থিত হওয়ার জন্য শহরগুলোর প্রত্যেকটিতে বন্দর আছে। বন্দরগুলো জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আমদানি রপ্তানি বাণিজ্যের বন্দরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরগুলোর ওপরে নির্ভর করে কন্টো সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। এই টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটা ভালো করে করবে, যেটা কিনা জাপানের রাজধানী, ঠিক আছে। টোকিও কিন্তু জাপানের রাজধানী, ওকে। তো ওগুলো একবার রিডিং করে নেবে। তারপর চলে আসো এক পাতা পরে 98 পাতা। দেখো রয়েছে বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে, কোন দেশে কত পরিমাণ খনিজ তেল বিক্রি করবে, সবটাই ঠিক করে ওপেক। এই ওপেক সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসবে। ওপেকের ফুল ফর্ম মনে রাখবে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। বানান সমেত কিন্তু মনে রাখবে। পৃথিবীর প্রধান প্রধান তৈল উৎপাদক দেশের সদস্য হচ্ছে এই ওপেক। তারপরে পাতা দেখো রয়েছে খাওয়ার কি? সৌদি আরবের খাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পাতা নিচের দিকে দেখবে রয়েছে। আর এরপরে দেখো রয়েছে সাফানিয়া, যেটি কিনা বিশ্বের সামুদ্রিক তৈলখনি, মানে বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, ঠিক আছে। তো এশিয়া মহাদেশ থেকে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। আর বাকি যেগুলো তোমাদেরকে আমি স্কিপ করলাম সেগুলো তোমরা একবার জাস্ট রিডিং পড়ে নিও, তাহলেই হবে। তো এশিয়া মহাদেশের পড়াটা এই হলো। কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। আর আমি যেগুলো হাইলাইট করে দিলাম এবং যেগুলো মার্ক করতে বললাম সেগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবে অথবা বইয়ে মার্ক দাগিয়ে রাখবে। দেখবে এর মধ্যেই পরীক্ষায় কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন দেবে না, এটুকু 100% গ্যারান্টি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।